আচ্ছা দেখো আমাদের এখানে আমি হচ্ছে প্র্যাকটিক্যালটা ভালো মতন দেখাবো, কারণ থিওরি তো আমাদের অনেকটা এগিয়ে গেছে, অসুবিধা নেই কোনো। সেভাবে প্র্যাকটিক্যালে এক্সেলের তাই তোমাদের বিশেষ করে আছে এক্সেল আর এসটিএমএলটা। কারণ অ্যাক্সেস যেটা ছিল সেটা সিলেবাস ভিত্তিক, এবছর সেটাকে রিডিউস করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অতএব এই মুহূর্তে অ্যাক্সেস আর করার দরকার নেই, যা আমরা করব এক্সেলের উপরে কাজ করব। যেমন দেখো এক্সেলে, হ্যাঁ বলো। হ্যাঁ ওগুলো দেখাবো দেখাবো দেখাবো, একদম শিওর দেখাবো। ঠিক আছে, দেখো এক্সেলে তুমি আমাকে একবার মনে করে দিও, একটা খুবই ইম্পর্টেন্ট পোর্শন আছে যেটার নামটা হচ্ছে রেফারেন্স। লিখে রাখতে পারো, এখানে আমি লিখে দিচ্ছি। রেফারেন্স বইয়ের মধ্যে পাবে, তাছাড়া আমি বলি যে রেফারেন্সের মধ্যে নাম্বার ওয়ান, যেমন দেখো রিলেটিভ রেফারেন্স, নাম্বার টু মিক্সড রেফারেন্স, নাম্বার থ্রি অ্যাবসোলিউট রেফারেন্স, নাম্বার ফোর সার্কুলার রেফারেন্স। হ্যাঁ রাখো, তা তো লেখার টাইমটা বেঁচে যাবে। স্ক্রিনশট তুলে পরে গ্রুপে পাঠিয়ে দিও। হ্যাঁ, ক্লাস শেষে পাঠিয়ে দিও। আমাদের চারটে রেফারেন্স হচ্ছে, একটা রিলেটিভ রেফারেন্স, মিক্সড রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, আর হচ্ছে সার্কুলার রেফারেন্স। প্রত্যেকটা রেফারেন্সের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ কিন্তু আছে, সেগুলো আমি বলছি ওয়ান বাই ওয়ান। প্রথমটা বলছি ধরো প্রথমটা বলছি রিলেটিভ রেফারেন্স। আমি একটা কাজ এখানে লিখে রাখি, এটার স্ক্রিনশট করে তুলে রাখলাম, এখন আপাতত পুরো কমপ্লিট করে নেই। ধরো আমি ই থেকে, আচ্ছা এটা আমি কমপ্লিট করি তারপর, হ্যাঁ ঠিক আছে। ধরো এখানে আমি জাস্ট ই, এফ আর জি, এই তিনটি পরপর সেল আছে। সেল অ্যাড্রেস বললে ই1, F1, G1, তিনটি সেলকে প্রথমে সিলেক্ট করছি। দেখো ই থেকে ইএফজি সিলেক্ট করে আমার এখানে অ্যালাইনমেন্টের এই পোর্শনটাতে আছে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমার তিনটি সেল মার্জ হলো, এবং সেন্টার বলতে মিডিলে আমরা লিখতে পারবো। ঠিক আছে, সো আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে আমার এখানে গ্যাপিংটার মধ্যে প্রথমত লিখছি রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্সটা আমি এমনভাবে করিয়ে দেবো তোমাদের খাতায় এটাকে একদম উদাহরণ হিসাবে কাজে লাগবে। সে এখানে দেখো প্রথমে ভ্যালু আছে, আমি এখানে লিখছি ডেটা 1, ডেটা 2, আর এখানে লিখছি হচ্ছে রেজাল্ট। এবার ডেটা 1 এর মধ্যে আমি আমার মতন করে র্যান্ডাম কিছু ডেটাকে আমি রাখছি। এতগুলো র্যান্ডাম ডেটা আমি রেখেছি, আর এখানেও ধরো রেখেছি। রিলেটিভ রেফারেন্স মানেটা কি? রিলেটিভ রেফারেন্স মানে তুমি ধরো যদি সাম করো, কিভাবে সাম করবে, যে ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমি কি করলাম টোটাল সেল অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম। কিভাবে দিতে হয়, তুমি জাস্ট লেফট ক্লিক করে
লেফট ক্লিক করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, আর কিচ্ছু করতে হবে না। লেফট ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফার্স্ট ব্র্যাকেটটাকে বন্ধ করে দাও, হয়ে গেল। এখন যদি তুমি এন্টার প্রেস করো, দেখো দুটি ভ্যালুকে ও অ্যাডিশন করে রেজাল্ট নামে যে পার্টিকুলার ফিল্ডটা আমি তৈরি করেছি সেখানে গিয়ে ও ভ্যালুটাকে রেখে দিল। এবার আমি যদি একে ফিল্ড হ্যান্ডেলিং করি, মানে এই ডটটা ধরে আমি যদি এবার টেনে দিই, এবার প্রত্যেকটা ভ্যালু অটোমেটিক্যালি কপি হয়ে হয়ে চলে আসছে, অটোমেটিক্যালি কপি হচ্ছে। তোমাকে বারে বারে লিখতে হচ্ছে না যে B5 C5 B6 C6। দেখো এখানে এই জায়গায় ফর্মুলা মানে খেয়াল রাখবে, এই পজিশনটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে ফর্মুলা বার। এই পজিশনটা খেয়াল রাখলে বুঝতে পারবে। আবার এখানে ক্লিক করো, দেখো B7 C7, এখানে ক্লিক করো B8 C8, এরকম পরপর করে ভ্যালুগুলো কি হচ্ছে, কপি হয়ে চলে আসছে। তাহলে এই ধরনের যে প্রসেস, এটাকে আমরা বলছি হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। এটাকে একটা আমরা সেন্টার করে রাখি, আমি পরপর করব। এটাকে কালার দিতে গেলে কালারও দিই, এরকম থাকলো। সেম ভাবে কেউ জয়েন করবে, স্মিতার ঘুম ভেঙেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একবার ভাবো আমাকে কত দিক মনে রাখতে হয়, এই সারাদিন যে ক্লাস, কার কখন ক্লাস, আমাকে সব না আমি ডায়েরি মেনে করে, আমিও এটা ঠিকই বলেছি, আমিও না মাঝে মাঝে ভুলে যাই, এরকম হয় আমার ক্ষেত্রেও। তাহলে কোনো ক্লাস, হ্যাঁ না না, নো প্রবলেম। দেখো তুমি এর পরেরটা হচ্ছে রেকর্ডিংটা অন আছে, যেটা মিসিং করে গেছো দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। নেক্সট হলো রিলেটিভ রেফারেন্সের পরে এলে প্রত্যেকটাই কিন্তু সেল রেফারেন্স, মানে রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসলিউট সেল রেফারেন্স প্রত্যেকটা আছে। এবার আমি মিক্সটা করছি। মিক্সটা কিরকম জিনিস, সাপোজ আমি এখানে মিক্সটা প্রথমে লিখে নিই, হ্যাঁ সুবিধা হবে। মার্জিন সেন্টার মিক্সড সেল রেফারেন্স, সেরকম করে আমি এখানে এটাকে কপি করে নিই, ভ্যালুগুলোকে সুবিধা হবে। এখানে আমি এরকম লিখেছি 12 13 14, পরপর আছে, বলো। না অ্যাকচুয়াল, না না অ্যাকচুয়াল ব্যাপারটা তা নয়। রিলেটিভ সেল রেফারেন্স মানে হচ্ছে যখন প্রত্যেকটা ভ্যালু পরপর যোগ হয়ে যাবে। যোগ হতে পারে, সেটা গুণ হতে পারে, যে কোনো ফর্মুলাকে আমরা যখন অ্যাপ্লাই করব, যখন সেটা জাস্ট ভ্যালু মানে ফর্মুলাটাকে জাস্ট কপি হবে, যখন ফর্মুলা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। মিক্সটা, হ্যাঁ পরপর কপি হবে। মিক্সটা আমি দেখাচ্ছি তোমাকে, এটা দেখালে ভালো বুঝতে পারবে। ধরো 1 2 নিলাম, ধরো এরকম আছে 1 2 3 4 করে আপ টু 13 পর্যন্ত। এবারে দেখো রেজাল্ট, সে আমার মনে হলো যে 16 নাম্বার, দেখো 16 কত নাম্বার সেলে আছে, সেল অ্যাড্রেসে G8, যে জি নাম্বার কলাম 8 নাম্বার রো, তাই না? এভাবে দেখো, এই জি নাম্বার কলাম 8 নাম্বার হচ্ছে আমার রো, ঠিক আছে। এই ধরো সেলটার মধ্যে দেখো, আমি ধরো মনে করছি যে 16th যে পার্টিকুলার কলামটার মধ্যে ভ্যালুটা যে সেলের মধ্যে আছে, আমি এই 16th মাল্টিপ্লিকেশন টেবিল, যাকে আমরা বাংলায় বলি নামতা, বের করব। কি করে বের করতে হবে,
তাহলে আমাকে 16 সঙ্গে 1 কে গুণ করতে হবে, 16 সঙ্গে 2 কে গুণ করতে হবে, 16 সঙ্গে 3 কে গুণ করতে হবে, 16 সঙ্গে 4 কে গুণ করতে হবে। তাহলে এইভাবে চলতে হবে। কিন্তু এটা সবচেয়ে সমস্যাকর ব্যাপার হলো, যদি আমি গুণটা এভাবে করি যে ইকুয়াল টু 16 G8 ইন্টু, ধরো এর সঙ্গে গুণ হবে H4, অটোমেটিক এসছে 16:1। এবার তুমি যদি পরপর টেনে দাও তাহলে কি দাঁড়াবে? 16 সঙ্গে কার গুণ হচ্ছে ভালো মতো খেয়াল করে দেখো। এবার 16 থেকে 1 গুণ হওয়ার পর নেক্সট ভ্যালু আসবে 70 সঙ্গে 2, 18 সঙ্গে 3। তার মানেটা কি হলো? মাল্টিপ্লিকেশন টেবিল কিন্তু আলটিমেটলি এলোই না। মাল্টিপ্লিকেশন টেবিল আলটিমেটলি কিন্তু এলো না। কেন এলো না? দেখো 16টা করেছি আমি G8, মানে যে G8 এর মধ্যে তোমার 16টা আছে, G8 ইন্টু H4 এটার সঙ্গে গুণ করেছি। আমি যদি গুণ করি অটোমেটিকলি দেখবে 16 এর সঙ্গে 1 কে গুণ করবে, আবার 70 এর সঙ্গে 2 কে গুণ করবে, 19 এর সঙ্গে তোমার গুণ করবে হচ্ছে 3 কে, 20 সঙ্গে 4 কে, 21 এর সঙ্গে 5 কে, 22 এর সঙ্গে 6 কে, 22 এর সঙ্গে 8 কে। আরো যদি ভালো মতন বুঝতে চাও সেটারও বুদ্ধি আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। এটা খেয়াল করো, যদি কারো বুঝতে অসুবিধা হয় সেটার জন্য একটা রেমেডিস বলছি। মানে এই জিনিসগুলো খুব ভালো মতন বুঝতেই হবে। এমন একটা জিনিস তুমি যদি এটা না বুঝতে পারো ইন ফিউচারে গিয়ে প্রবলেম হবে খুব, এটা খুব পরীক্ষায় আসবেই। তো কিভাবে গুণ হচ্ছে দেখো, যখন তুমি এর ফর্মুলাটা কি অ্যাপ্লাই করলে যে ইকুয়াল টু 16টা কোথায় ছিল বলো? এখানে 16 ছিল, তার মানে এটা ছিল G8, G8 ইন্টু এখানে ছিল I4, না I4 তো না, H4। এইভাবে করে ইন্টু করে তোর প্রথমে কি হয়েছে 16 এসছে, কারণ 16 এর সঙ্গে প্রথমে এটা গুণ হয়েছে, 34 গুণ হয়েছে, 54 হয়েছে, আবার এর সঙ্গে 76 হয়েছে। এটার সঙ্গে তোমার যখন গুণ হয়ে এটা রেজাল্টের পর পর রেজাল্ট গুলো আসছে, ভেঙে দেখাচ্ছি একবার, দাঁড়াও। 16 এটা কাজ করে, দাঁড়াও। প্রথমে 16 এর সঙ্গে 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে। তুমি পরপর নামাচ্ছ তো, মানে এখানে আহ, ভুল করলাম। 16 এর সঙ্গে 1 হচ্ছে, 17 এর সঙ্গে 2 হচ্ছে, 18 এর সঙ্গে 3 হচ্ছে, 19 এর সঙ্গে 4 হচ্ছে, এইভাবে কন্টিনিউ চলছে। আলটিমেটলি কিন্তু আমার কি আসছে না, আলটিমেটলি কোনোভাবেই কিন্তু আমার কি মাল্টিপ্লিকেশন টেবিলের রেজাল্টেন্ট ফ্যাক্টরটা কিন্তু আসছে না। তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে, 16 ভ্যালুটাকে আমাকে ফিক্সড করে দিতে হবে। ফিক্সড মানে কি, কোনোভাবেই 16 ভ্যালু কে সঙ্গে পরবর্তী আমি যখনই কপি করব 16টা অ্যাজ ইট ইজ 16টা 16ই থাকবে। তার পরবর্তী নিজস্ব পরপর যে কন্টিনিউয়াস যে ভ্যালুগুলো আছে এদের সঙ্গে কারো গুণ হবে না। তখন আমাকে মিক্স সেল ডিফারেন্স করার নিয়মটা হলো এরকম, দেখে নাও। তখন লিখতে হবে ইকুয়াল টু, ভালো মতন খেয়াল রাখবে, 16টা কত নাম্বার সেলে আছে দেখে নাও, G8। তখন 16 ওই পার্টিকুলার G8 ভ্যালুটাকে ফিক্সড করতে গেলে আমাকে যেটা লিখতে হবে $G8, মনে থাকবে, $G8। এটা লিখে তারপর লিখবে ইনটু, ইনটু লিখে তুমি এই ভ্যালুটাকে নেবে, এই যে H4
এবার তুমি এন্টার করো, কত আসছে 16। এবার পর পর এটাকে ফিল হ্যান্ডেল করে কপি করো, দেখতে পেয়েছো? পরবর্তী ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু 16 সঙ্গেই গুণ হয়েছে, দেখো 16, 16 সঙ্গে 2 করে 32, আবার 16 সঙ্গে 3 করে 48। তাহলে একটা ভ্যালু কি হয়ে গেল, ভ্যালুর যে মানগুলো ছিল প্রত্যেকটা ফিক্সড হয়ে গেল। ওই মানকে আমরা কোনোভাবে আর চেঞ্জ করতে পারবো না, অটোমেটিক্যালি 16 সঙ্গেই গুণগুলো হয়ে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস কি শিখতে পেলাম, যেটা আমি আগের দিন অফলাইনেও দেখাচ্ছিলাম, যে বলেছিলাম যে এমএস এক্সেল এর কোনো একটা ভ্যালুর মানকে ফিক্সড করতে গেলে আমরা কি ব্যবহার করি। কোনো একটা ভ্যালুর মানকে আমরা যদি ফিক্সড করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করি, এটা আমরা আগের দিন বলেছিলাম। তা সেটার জন্য যেটা মনে রাখবে, খাতায় লিখে রাখো, ভ্যালু সেলের, দেখো সেল এর হ্যাঁ, আমি তোমায় দেখাচ্ছি, ওটা করে, তুমি ভালো প্রশ্ন করে দেখাচ্ছি, আমি এটা লিখে নিই দেখাচ্ছি। আবার সেলের ভ্যালুকে ফিক্সড করতে খুব আসে পরীক্ষায় কোশ্চেনটা, কোন চিহ্ন ব্যবহার করা হয়, হুইচ সাইন উইল বি ইউজড, বলবে ডলার সাইন, ডলার সাইন ব্যবহার করা হয়। এবার দেবাঞ্জন যেটা আমাকে বললে সেটা তোমার ওই প্রশ্নে আসছি, তুমি তো চাইছো 13 কে ফিক্সড করবে, তাই তো, অন্য একটা ভ্যালুকে, ঠিক? তাহলে দেখো 13টা কোথায় আছে, G5 আছে না, যে জি নাম্বার কলাম আর হচ্ছে 5 নাম্বার রো G5। সো এখানে এভাবে লেখো, ইকুয়াল টু $G $5 ইন্টু, সেলটাকে নিয়ে নাও প্রথমে H4, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, না ফার্স্ট ব্র্যাকেট দরকার নেই, এন্টার করো, কত এসছে 13 এসছে। এবার পর পর গুণ হবে, দেখো এবার কি হবে, 13 সঙ্গেই সবার কাজ হবে, দেখো 13 সঙ্গে 1 13, 13 সঙ্গে 2 26, 39, এভাবে চলছে। বোঝা যাচ্ছে কেসটা কি করে কি হচ্ছে? সো দ্যাট ইজ কল্ড এজ এ মিক্স সেল রেফারেন্স। এরপরে আরেকটা হচ্ছে, এটা গ্রুপে পাঠিয়ে দেবে, হ্যাঁ আমি লিখে করে দিচ্ছি। হ্যাঁ এখনই আটটা, তাহলে ওটাকে শেষ করে নিই একবার, হ্যাঁ তারপর আরেকটা রেফারেন্স আছে এখানে লেখা, এবার শুরু করো, অ্যাবসোলিউট সেল রেফারেন্স। আচ্ছা, অ্যাবসোলিউট সেল রেফারেন্স কিরকম, সে তুমি ধরো এই ভ্যালুগুলো নিয়েছো, এখানে যা আছে সেগুলোকে ধরো নিয়েছো, কথা কথা বলছো, এগুলোকে নিয়ে নাও ধরো। ধরো তুমি চাইছো দুটো সেলের মানই ফিক্সড হয়ে যাবে, দুটো সেলের মান কি ফিক্সড করবো, যেরকম এখানে 14 আর হচ্ছে 36, আমি চাইছি দুজনকে গুণ করব, গুণফল বের করব। গুণফল বের করার পর আমি যখনও ফিল হ্যান্ডলিং করতে যাব তখন সবখানেই সেম মানই আসবে, সেম ভ্যালুই আসবে, তখন আমাকে অ্যাবসোলিউট সেল রেফারেন্স ব্যবহার করতে হবে। কি করে করে দেখো, ইকুয়াল টু, হ্যাঁ বলছি, ধরো 14 সঙ্গে 36 নর্মালি গুণ করলে যে গুণফল, মানে যে মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা আসে, তারপরে আমি যদি এটাকে ফিল হ্যান্ডলিং করে পরপর টেনে দেই, সবখানে প্রথম সেলের ভ্যালুটাকেই দেখাবে, কোনো রকম কপি হলেও তার মান কিন্তু পরিবর্তিত হবে না। আমি এটা করে দেখালে পরিষ্কার হয়ে যাবে। লেখো ইকুয়াল টু প্রোডাক্ট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তুমি এবার সেলের মানগুলোকে কপি করো, কি করে করবে, এই দেখো, মানে ফিক্সড করার নিয়মটা কি, ডলার
কে $4 ইন্টু ইন্টু লাগবে না, কমা দিলেই হবে। প্রোডাক্ট আমি প্রোডাক্ট বলতে ফাংশনকে ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু প্রোডাক্ট $K$4, কমা পরের পরের ভ্যালুটা কোথায় আছে? L4 এ $L4 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। এবার এন্টার দাও। 504 দেখাচ্ছে। এবার তুমি যখন এটাকে ফিল হ্যান্ডেলিং করে টেনে দেবে, দেখবে সবখানে 504ই আসবে, কোন রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ধরনের রেফারেন্সকে আমরা কি বলবো? অ্যাবসলিউট সেল রেফারেন্স। কনসেপ্টটা বোঝা গেছে তো? একই কাজ হবে, একই কাজ হবে। তুমি বলছো এই জিনিসটা করবো তো, সাপোজ ইকুয়াল টু $K$4 ইন্টু $L4, একই কাজ করবে। আমি প্রোডাক্ট বলে একটা ফাংশন ব্যবহার করছি, একই কাজ হবে, তাতে কোনো সমস্যা নেই, একই কাজ, ঠিক আছে? এই ধরনের, বুঝতে পেরেছো তো? এবার এই ধরনের অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে পারি। এটা হয়ে গেল অ্যাবসলিউট সেল রেফারেন্স। অ্যাবসলিউট সেল রেফারেন্সের মধ্যে কোনো তার ভ্যালু বা মানগুলো কোনো পরিবর্তিত হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে সেম থাকবে। এবার আমরা করব, এবার দেবজিৎ বোঝা গেছে? আচ্ছা, এবার আমি করব কি, সার্কুলার সেল রেফারেন্স। সার্কুলার কিভাবে হবে দেখো। সাপোজ তুমি এখানে একটা ভ্যালুর, এখানে কোন জায়গাটা এখানে আছে দেখো, এখানে ক্লিক করলে বুঝতে পারবে সেলে I18, আই নাম্বার কলাম, 18 নাম্বার রো। সাপোজ তুমি ধরো লিখছো এখানে কলকাতা, হলো। এখানে আবার লেখো ইকুয়াল টু, এই রেফারেন্সটাকে পাস করে দাও। রেফারেন্সটা কোথায় ছিল বলো? আই, জাস্ট ক্লিক করো, অটোমেটিক চলে আসবে। এবার এন্টার করো, দেখো চলে আসবে। তোমার রেফারেন্সটা ডাইরেক্ট পাস করলেই হয়ে যাবে। ইকুয়াল টু, আবার ধরো এই রেফারেন্সটা পাস করো, L6, চলে আসছে। তোমার লিখতে হচ্ছে না কিছু, ইকুয়াল টু N16, চলে আসছে। আবার ধরো ইকুয়াল টু এই রেফারেন্সটা বা যে কোনো একটা রেফারেন্স দিয়ে দাও, চলে আসছে। এইভাবে আমরা সার্কুলার রেফারেন্সকে ব্যবহার করতে পারি, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার সার্কুলার রেফারেন্স। তোমাদের এতটুকু সিলেবাসে আছে, দেখাচ্ছি। তো মুছে দিই সবগুলো, হ্যাঁ। ধরো তোমার এখানে লেখা আছে ল্যাপটপ। তুমি এই ল্যাপটপের ভ্যালুটাকে, মানে এই মানটাকে তুমি এখানে আনতে চাইছো ডাইরেক্টলি রেফারেন্সকে পাস করে। কি করে করবে? ইকুয়াল টু, ক্লিক, এন্টার, আবার ইকুয়াল টু, ক্লিক, এন্টার, ইকুয়াল টু, ক্লিক, এন্টার, ইকুয়াল টু যে কোনো রেফারেন্স। তার মানে শুধু রেফারেন্সকে পাস করে আমি প্রত্যেকটা মানকে কপি করে নিয়ে আসছি। বোঝা যাচ্ছে তো কি করে করছি? বর্ষা, বুঝতে পারছো? যারা যারা আসো এখানে প্রত্যেকে বাড়িতে বসে এগুলো সব প্র্যাকটিস করবে। এবার একটা কাজ করো, এবার এই জিনিসটা একটা কি করো, স্ক্রিনশট নাও এবার। হ্যাঁ, মিক্সেল আমি বোঝাচ্ছি, দাঁড়াও। আমাকে স্ক্রিনশট নিয়ে বলবে হয়ে গেছে, ঠিক আছে, পরে পাঠিয়ে দিও, ঠিক আছে। মিক্সেল ডেমা তুমি এখান থেকে ক্লিয়ারলি বোঝো, দেখো। সাপোজ তোমার ধরো এখানে আছে হচ্ছে 12, দেন ধরো 13। এবার তুমি
পরপর লেখা আছে, এখানে 1 আছে আর এখানে 2 আছে। এবার তুমি চাইছো 19th এর মাল্টিপ্লিকেশন টেবিল কি করে করবে? 19th এর ভ্যালুটাকে ফিক্সড করতে হবে। ভ্যালু ফিক্সড করার নিয়ম কি? ইকুয়াল টু 19টা কোথায় আছে? B8 এ আছে না? সো লেখো $B8 ইন্টু C1, এন্টার করো, তখন 19 আসছে। দেখতে পাচ্ছ তো? 19th এর সঙ্গে প্রত্যেকটা ভ্যালু কপি মানে ইন্টু হলো, ধর 19 এর সঙ্গে 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, এবার নিচের ভ্যালুগুলো কিন্তু আর কোনোভাবে কাজ করলো না। বোঝা গেছে? না, কমা নয়, অ্যাবসলিউট মানে হচ্ছে তোমার, তুমি কোনো ভ্যালুর টোটাল রেফারেন্স গুলোকে ফিক্স করে দেবে, মানে চেঞ্জ আর হবে না, তুমি যেখানে যা নিয়ে যাও সবখানে একই ভ্যালু থাকবে। যেমন ধরো আমি এখানে, যেমন ব্যাপারটা এরকম, ধরো তুমি এখন লিখছো যে ইকুয়াল টু ডলার, ধরো $5 প্লাস $C5 যোগ করলে, হ্যাঁ প্লাস দিয়েও করা যায়, সাম দিয়েও করা হয়, প্লাস দিয়েও করা যায়, রেফারেন্সের যোগ হচ্ছে তো অনেকভাবেই করা যায়। এবার তুমি যদি এন্টার করো কি আসবে? 21। এবার তুমি যদি টোটালটা টেনে দেবে ভেবে দেখো সবখানে 21ই আসবে, তার মানে ওই দুটোর মান পুরোপুরি ফিক্সড হয়ে গেছে, ওটাকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। এই যে এইটাকেই আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স। তাহলে সেল রেফারেন্স গুলো আশা করি পরিষ্কার বোঝা গেল। হ্যাঁ, হুম হুম। হ্যাঁ, ক্যান্সেলিং তোমাকে ম্যানুয়ালি এটাকে তুলে দিতে হবে, না লিখে আবার তুমি 20-র জন্য ফর্মুলা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, 16টা তুমি যেভাবে করেছিলে, তো 16টা কোথায় ছিল? 16টা ছিল হচ্ছে এই পজিশনটাতে, মানে $B$5। তখন তুমি এটা ক্যান্সেল করে মানে কেটে দিয়ে তখন করবে হচ্ছে $B$9 হয়ে গেল। আচ্ছা, এবার যে কিছু কিছু ফাংশন আছে, এই ফাংশন 21টা তুমি এখান থেকে দেখো, এই যে $B$5, এটা ভালো রকম বুঝতে গেলে তোমাকে বেস্ট ওয়ে হচ্ছে প্রিন্ট স্ক্রিন, যেখানে আসো সবচেয়ে ভালো রকম কোর্সটা বুঝতে পারছো তো? এই দেখো, এই পরিসরে দেখো 21টা কোথায় ছিল বলো আমাকে? 21 এই পজিশনটা ছিল না, এখানে ছিল না, এখানে ছিল না। আমি এখানে কি ফর্মুলা ব্যবহার করেছি এই দেখো, $B$5, তার মানে এই ভ্যালুটা ফিক্সড হয়ে গেল, $B$ভাই এই ভ্যালুটাও ফিক্সড হয়ে গেল। এবার তুমি যখন প্লাস করে পর পর ফিল হ্যান্ডেল করে টেনে দেবে, তাহলে এর যোগফলে দেখাবে 21 মানে এই যে এগুলো যে নিচে যেগুলো যেগুলো আছে এগুলো কাউকেও ধরবেই না, শুধুমাত্র যা কাজ হবে এই দুজনের মধ্যেই কাজ হবে। এটা বোঝা গেছে? হ্যাঁ, ডলার মানে হচ্ছে, এই দেখো $5 মানে হচ্ছে এই যে সেলটা আছে B5, যে B5 সেলের মধ্যে যে সমস্ত ভ্যালু গুলো আছে, একটাই তো ভ্যালু আছে, সেই ভ্যালুর মানটা তোমার পুরোপুরি ফিক্সড হয়ে যাবে, দ্যাট ইজ দ্য ফাংশন। বুঝেছো? হ্যাঁ, প্লাস মানে পরের সেলের, হ্যাঁ, হুম হুম হুম, তবে এই দুটোর মধ্যে যোগ হচ্ছে, তারপর যখন আমি টেনে দিচ্ছি সবখানে এই ভ্যালুগুলোই থাকবে। বুঝতে পেরেছো?
একটা মজার ব্যাপার দেখো, এখানে ধরো তুমি এখানে ছিল তো 21, তুমি যতক্ষণ টানবে সবখানে কিন্তু এটাই আসতে থাকবে। দেখো এত দূর পর্যন্ত এনেছি, রেফারেন্স পাক চাই না পাক, যতক্ষণ টানবে তুমি দেখো, টানতে থাকো শেষ মাথা পর্যন্ত, দেখো সবখানে 21ই চলে আসবে। বুঝতে পারলে? আচ্ছা, এবারে আমরা যেটা বলবো, একটা ফাংশন আছে ইকুয়াল টু নাও, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু নাও ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি এন্টার দেই, অটোমেটিক্যালি কারেন্ট ডেট অ্যান্ড টাইম দেখিয়ে দেবে। আজকে 26শে সেপ্টেম্বর 2021, 9টা 34 বাজে এখন, মানে আমার সিস্টেমের যে টাইমটা সেই টাইমটাকেই ও শো করছে, আমার সিস্টেমের টাইমটাকে কিন্তু দেখাচ্ছে 9টা 34। যদি ইকুয়াল টু টুডে লিখি, আজকের ডেট দেখাচ্ছে, দেখতে পেয়েছো? টুডে লিখলে আজকের ডেটটা তোমাকে এখানে শো করছে। বইয়ের মধ্যে এরকম অনেক ধরনের ফাংশন আছে, ফাংশন গুলোকে প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, তা না হলে তো হবে না। যেমন একটা তোমাকে ভালো ভালো জিনিস করে দেখাচ্ছি, মন দিয়ে দেখবে। কাউন্ট ফাংশন, কাউন্টিভ ফাংশন, সাম ফাংশন, এগুলো অনেকগুলো ফাংশন আছে। সে কোনটা? কাউন্ট ফাংশন তো, ও টাইমটা না, হ্যাঁ টাইম ফাংশনের ফাংশন আছে। টাইমটা তো আগের দিন বলেছিলাম না, টাইমটা দাঁড়া এক second। টাইম ফাংশনটা কিরকম হয় বলো তো? টাইম ধরো তুমি এখান থেকে ভালো মতন দেখো, এই সেলে C8 সেলে সাপোজ তুমি রেখেছো 18th, তার পরবর্তী সেলে ধরো রেখেছো হচ্ছে 15th, তার পরবর্তী সেলে রেখেছো 20। মানে আমাকে এখানে অ্যাকচুয়ালি 18th কে ইন্ডিকেট করছে হচ্ছে আওয়ার কে, এইচ কে, এটা মিনিট কে, আর এটা কি সেকেন্ড কে। আমরা যখন ঘড়িতে ডিজিটাল ক্লক দেখি, কি দেখি? প্রথমে আওয়ার থাকে, তারপর মিনিট থাকে, তারপর সেকেন্ড থাকে। সো এখানে কি করে করতে হবে, তুই ফরম্যাটে লিখে নিতে পারো HHMMSS, এই ফরম্যাট থাকছে। ধরো আমি এখানে লিখছি এরকম, দশটা 2:35, এটা HH, এটা MM, এটা SS, এই ফরম্যাটে তোমার ভ্যালুগুলো থাকে, HHMMSS। তাহলে আমি এখানে মোটামুটি কত লিখেছি? 18, 15, 20, পর পর আমার ভ্যালুগুলো কিন্তু এখানে আছে। এবার আমি যদি টাইম ফাংশন ব্যবহার করি তো কি লিখবো? ইকুয়াল টু টাইম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেল রেঞ্জ দিতে পারো, দিলে কি আসে দেখো, এরর দিচ্ছে। সেল রেঞ্জ দিলে হবে না, তোমাকে ইন্ডিভিজুয়ালি ভ্যালুগুলোকে দিতে হবে। প্রথমে কে আছে? C8, কমা দিয়ে লেখা হচ্ছে D8, কমা দিয়ে লেখা হচ্ছে E8, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। অটোমেটিক দেখিয়ে দিচ্ছি, এখানে খেয়াল করে দেখো,
আওয়ার, মিনিট, সেকেন্ড। টাইমের ফাংশনটা কি? টাইম, খাতা লিখে রাখতে পারো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আওয়ার, মিনিট, সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এটা এন্টার দাও। কটা আসছে? 6:15 PM। এবার অনেকে বলতে পারে 6:15 কেন এলো? রেলওয়ে টাইম, উই আর অল ফ্যামিলিয়ার। শিয়ালদা স্টেশন, মেট্রো স্টেশনে যখন আমরা যাই তখন কিন্তু 12টার পর থেকে 00 থাকছে, 00 1 যখন তখন 13টা হয়ে যাচ্ছে, তাই না? বা তুমি যদি মর্নিং দিতে, সাপোজ তুমি এরকম দিচ্ছ 5:30:23, এটা কি আসবে? ইকুয়াল টু টাইম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, প্রথম ভ্যালু C11, কমা, সেকেন্ড ভ্যালু B11, কমা, থার্ড ভ্যালু E11, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, এন্টার দাও। 5:30 AM দেখাচ্ছে। আরেকটা কাজ করতে পারো, ধরো কেউ এই 23 জায়গাতে, আমি এখানে নতুন করে দেখাচ্ছি একটা, সে ধরো ধরো আমি লিখছি 10, 25, 100, 100 সেকেন্ডটা কিন্তু সুইচ হবে। এবার কিভাবে হবে? 100 সেকেন্ডকে তো আমি লিখতে পারি না, 60 সেকেন্ডে কত হয়? 1 মিনিট হয়। এখানে দেখো মিনিটটা একটু বেড়ে যাবে, ইকুয়াল টু টাইম, হ্যাঁ হ্যাঁ এই দেখো, এই F3, কমা, G3, কমা, সেকেন্ড H3, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। 10:26 ওই সেকেন্ডটাকে আর দেখাচ্ছে না। এবার রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাও, দাঁড়াও একটু, একটা উইন্ডো খুলবে, দেখো এখানে অনেকগুলো ফরম্যাট আছে, দেখতে পাচ্ছ? এটা কাস্টম ফরম্যাট, দেখো যে HHMMSS, এখানে AMPM এর ফরম্যাট বাই ডিফল্ট AMPM দেখাচ্ছে। এবার তুমি যদি মনে করো যে আমি এইটাকে চুজ করব, এই যে HHMMSS, এটাকে চুজ করে ওকে করব, এই দেখো 10:26, 40 সেকেন্ডটাও দেখাচ্ছে। এটা হচ্ছে এক্সেলের প্রত্যেকটা সেলের আমরা ফরম্যাটকে চেঞ্জ করতে পারি। আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমার যেরকম ফরম্যাটকে মনে হয় যে আমি চেঞ্জ করতে চাই, সো আমরা কিন্তু তাদেরকে আমাদের মতন করে চেঞ্জ অ্যাপ্লাই করতে পারি। এটা মনে রাখবে। কি করে করে দেখা গেল তো? যে কোনো সেলের মধ্যে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে দেখো তুমি এটাকে চেঞ্জ করবে, এটাকে সিলেক্ট করো, রাইট ক্লিক করো, করে দেখো ফরম্যাট সেল। এবার তুমি যেরকম চাও, তুমি তো মনে করো আমি এরকম দেবো, এরকম দিলে কি হবে দেখো, কি ওকে করো, এই দেখো এটা কি 0011, কারণ এটা তো তোমার তো ডেটটা ম্যাচ করছে না, 1900 সাল দেখাচ্ছে, অর্থাৎ এই ফরম্যাট দেওয়া যাবে না। তুমি বেসিক্যালি যে ফরম্যাট ব্যবহার করবে, তুমি এই ফরম্যাট ব্যবহার করতে পারো, বা এটা করতে পারো, যেটা খুশি করে ওকে করো, অটোমেটিক্যালি দেখাবে 18:15 হয়ে 20 সেকেন্ড সময় হয়েছে। আমরা এভাবে এগুলোকে করতে পারি। সবাই বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারলে কিন্তু ঠিক। হ্যাঁ, এটা নেসেসারি বলতে, হ্যাঁ এটা লিখতে হয়, এটা না লিখলে তোমাদের বের করতে পারবে না টাইমটাকে, না? বুঝতে পারছি না কি বলছো, ডেটা নাও। হ্যাঁ, সেল না লিখলে ভ্যালুটা পাবে কোথা থেকে? সেল তো লিখতে হবে। আচ্ছা, এবার একটা আমি জিনিস দেখাচ্ছি, খুব খুব ইন্টারেস্টিং জিনিস, দেখে নাও। ধরো
আমার এখানে লেখা আছে, আমি কতটা নাম লিখছি, হ্যাঁ, সুমিত, অমিত, তারপর ধরো প্রদীপ, প্রকাশ, সুমিতা, দেবলীনা, তৃষা, এরকম যা নাম লিখেছি। আমি চাইছি এই সেলের মধ্যে, ঠিক আছে, এই সেলের মধ্যে পি দিয়ে শুরু এরকম নাম কটা আছে? পি দিয়ে শুরু এরকম নাম কত? তুমি দেখে তো বলে দিচ্ছ যে আবার দুজন আছে, বাট ফর্মুলা কি করে দেখাবে? ফর্মুলা যেন তোমার লিখতে হবে ইকুয়াল টু কাউন্টিফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেখো রেঞ্জ কমা ক্রাইটেরিয়া, টোটাল রেঞ্জ দিয়ে দাও, কমা দাও, ডাবল কোডের মধ্যে দেখো পি স্টার, ডাবল কোড শেষ, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, এন্টার। দেখো দুজন আছে, বুঝতে পারলে? এই ফর্মুলা ফোকাস করো, ইকুয়াল টু কাউন্টিফ বি3, আচ্ছা আচ্ছা, ইকুয়াল টু কাউন্টিফ ফার্স্ট ব্র্যাকেট, পুরো সেলটা ক্লিক করে কমা ডাবল কোডের মধ্যে, ধর আমি বললাম টি দিয়ে শুরু, টি স্টার, ডাবল কোড, কমা, নাও স্ক্রিনশট তুলে নাও। বাস, এন্টার করে দেখো একজনের নাম দেখাবে, দেখো কোনটা বলো, ও কি করে হচ্ছে বুঝতে পারছো না? আচ্ছা তখন তোমার নাম কি? আচ্ছা, তাহলে ঐশানী স্পেলিংটা আমাকে বলো। AI, আচ্ছা ঐশানী, হ্যাঁ, খুব সুন্দর নাম একটা, ঐশানী। ঐশানী নামটা একদম দেখবে একদম আনকমন। দেখো আমি বললাম যে এ দিয়ে শুরু কজন আছে এখানে, তুমি দেখো এই টোটাল সেল রেঞ্জের মধ্যে তুমি একাই আছো তো, এ দিয়ে শুরু, আর কেউ আছে এখানে এ দিয়ে শুরু? তা তুমি কি ফর্মুলা লিখবে? লিখবে তখন লিখবে তোমাকে ম্যাডাম বলো তুমি। তাহলে এবার একটা কাজ করি, তোমাকে দুটো করে দেখাচ্ছি। কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, টোটাল সেলটাকে নিয়ে নিলাম, কমা ডাবল কোট, হ্যাঁ টোটাল। এবার তুমি কি লিখবে? এ দিয়ে শুরু, তাহলে এ স্টার, এই দেখো এ স্টার, ডাবল কোট শেষ, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, এন্টার করি। এই দেখো দুজন আছে, ওশানের নামে দুজন আছে নাকি এ দিয়ে শুরু? ওই যে অমিত আছে, এই যে, বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন করবে আমাকে যারা যারা বুঝতে পারবে না। খুব, আমি তো সবার কথা উত্তর দিই, সবার কথা শুনি মন দিয়ে। এরকম অনেক ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা দিতে পারে। ধরো আমি যদি একটা জিনিস বলি, আহ এটা লিখলে কি ক্যালকুলেট করে বলো তো? ইকুয়াল টু টাইম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সাপোজ তুমি লিখছো 12, 12 না, তুমি লিখছো 4, 200, কমা 12, কি দেখাবে? কে বলবে বলো তো, এটা কি দেখাবে আউটপুটে? কৌস্তব বলো কি হবে আউটপুট? 4, এরকম ধরনের কোশ্চেন যদি পরীক্ষার সময় দেয় অনেক ছেলে পেলে কিন্তু ভাববে বসে বসে, 4, 200, 12, এটার আউটপুট কি হবে? হোয়াট উইল বি দ্য আউটপুট? এখানে তোমাকে একটা ক্যালকুলেশন করতে হবে। আউটপুটে কি দেখাচ্ছে দেখো, 7টা 20 দেখাচ্ছে। কি লিখেছিলাম? 4, 20, 12, তাই তো? আমি একটা কাজ করি, এটা বোঝানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমার এই জায়গাটা, তাছাড়া বোঝানো খুব শক্ত।
করলে 200 200 মানে কত ঘন্টা বলো তো? 200 মিনিট মানে বলো? 3 ঘন্টা 20 মিনিট। তাহলে ও ও কি করছে বলতো? ও রাউন্ডটাকে নিয়ে নিচ্ছে 3 hours 20 মিনিট। তাহলে এখানে 4 ছিল না, যে 4 দেখতে পাচ্ছ 4, এই 4-এর সঙ্গে 3টা যোগ হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে? 7 আওয়ার। আর 20 মিনিট যেটা পড়ে রইলো, এই দেখো 20 মিনিট 20 AM দেখিয়ে দিচ্ছে, আর সেকেন্ডও দেখাচ্ছে না। বুঝতে পারছো কি করেছে এটা? 100 বার। একদম একদম, তুমি চিন্তা করো না, একদম দাঁড়াও। তুমি প্রথমে এরকম করে লেখো যে ইকুয়াল টু টাইম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সাপোজ ধরো নিয়েছি আমি 8,500,25, এই জিনিসটা। এটা আগেই আমরা প্রথমে কি করবো বলতো? এটা প্রথমে আমরা কিন্তু রেজাল্টটা বের করব না, আমরা প্রথমে এই জিনিসটাকে লিখবো এখানে। এবার মন দিয়ে দেখো, 500 মিনিট, তো 500 মিনিটকে আমরা কি করব? আওয়ারে ভাঙবো। কত হবে বলো? 60 দিয়ে ভাগ করো, তাই তো? 60 দিয়ে 306, 7, 8, 8 ঘন্টা 20 মিনিট, ভেরি গুড। তাহলে 8 ঘন্টা 20 মিনিটের মধ্যে মানে 8 hour 20 মিনিট, তাহলে 8 আওয়ারটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, তো কত হয়ে যাবে? 16। বুঝতে পারছো? আর তার সঙ্গে থাকবে হচ্ছে 20। দেখো কত আসে এটা। চারটে চারটে করে কিন্তু বিকেল বেলা। হ্যাঁ, ইয়েস, রাইট। ঠিক আছে, সিস্টেমটা কেমন লাগলো বলো? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় যদি এরকম দিয়ে দেয় না, এটা কোশ্চেনের মধ্যে এরকম দিয়ে বলবে যে আউটপুট কি হবে, হোয়াট উইল বি দ্য আউটপুট, 4টে অপশন দিতে, যে জানে না সে করতেই পারবে না, যে টেকনিকটা জানে না সে কোনোদিন করতে পারবে না এটা। ঘোর পেঁচালো ব্যাপারটা বলবো না, ব্যাপারটা সহজই, বাচ্চা বয়সে তোমরা আমার মিনিটে অঙ্ক শিখেছিল না 3-4-এ, ওই জিনিসটাই কম্পিউটারে করছি, এই তো ব্যাপার। হ্যাঁ, না জানলে তো ঘোর পেঁচালো মনে হবে, বাট ঠিক আছে, নো প্রবলেম। এবারে দেখো, আরো বেশ কিছু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউন্টে দেখাবে ওটা, দাঁড়া। MS এক্সেল এর আরেকটা ফর্মুলা আছে, যার নাম হচ্ছে PMT। শুনেছো নাম? PMT। PMT মানে কি? ধরো একজন বলেছে, কোশ্চেনটা মন দিয়ে শোনো, এটা বইয়ের মধ্যে পেলাম আমি। বলেছে ব্যাংকে গাড়ি কেনার জন্য 10% হারে লোন দেয়, এবং সর্বোচ্চ 10 বছরে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে EMI বা কিস্তিতে ঋণ পরিশোধ করতে হয়। যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুসারে সর্বোচ্চ 25,000 টাকা EMI দিতে ইচ্ছুক থাকে, তবে সে সর্বোচ্চ কত পরিমাণ লোন পেতে পারে তা নির্ণয় করো। কোশ্চেনটা বুঝলে?
কোশ্চেনটা বুঝতে পেরেছো কি বলেছে? কোশ্চেনের মধ্যে বলেছে, কোশ্চেনটা তোমাদের ছবি তুলে পাঠাই, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ। পিএমটি, এক সেকেন্ড। কোশ্চেনটা আমি মুখে বলি নাকি ছবি তুলতে এসেছো, প্রবলেম হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, তা করলেও হয়। মানে কোশ্চেনটা বলেছে যে, হ্যাঁ সরল সুদের, হ্যাঁ 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 হ্যাঁ, প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানি আর হচ্ছে টাইম। মানে লোন অ্যামাউন্ট থাকবে একটা, ইন্টারেস্ট রেট থাকবে, আর পিরিয়ড থাকবে ধরো 10 বছর। তাতে ইএমআই কত হবে? তাতে ইএমআই তোমাকে ফাইন করতে হবে যে কত টাকা ইএমআই হবে। মানে আমি 20 লক্ষ টাকা, ধরো আমি এখানে ব্যাপারটাকে লিখে দেখে দেখাচ্ছি। ধরো তোমার এখানে লেখা আছে লোন অ্যামাউন্ট 200000, কত টাকা হচ্ছে বলো তো? একক, দশক, শতক, 20 লক্ষ। ইন্টারেস্ট রেট পার্সেন্ট, আর সময়কাল হচ্ছে পিরিয়ডস হচ্ছে 10 বছর, তার সময়কাল দেওয়া হয়েছে। তাহলে আমাকে বলছে এর ইএমআই কত হবে, বুঝতে পারলে? এর ইএমআইটা কত হবে? এর জন্য আমাকে করতে হবে কি, তোমাকে আহ একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, পিএমটি বলে। পিএমটি বলে একটা ফাংশন আছে, ইকুয়াল টু পিএমটি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, রেট কত? রেট হচ্ছে 10, কমা, রেটটাকে তোমাকে প্রথমে বের করতে হবে হচ্ছে, একে 12 বছরে ভাগ করবে, ডিভাইডেড বাই 12 করো। মানে 12 বছরে তোমার রেটের মানে 10% তোমাদের প্রত্যেক মাসে তো দিতে হচ্ছে, তো 10% করে সুদ, সরল সুদ আর কি। C3/12, কমা, কত বছর চলবে এটা? তাহলে এটা করতে হবে হচ্ছে C3, হ্যাঁ 20 বছরের মধ্যে তোমাকে পার মান্থ ক্যালকুলেট করবো না, পার মান্থ মানে 12 বছর করে আসতে হবে, 12 মাসে 1 বছর, 12 মান্থে ইন্টু 12। এটা হচ্ছে তোমার সি, এখানে C3 কেন করছে দাঁড়া, এখানে হচ্ছে 1 সেকেন্ড। C3 গেলে এনপিআর, এনপিআরটা মানে হচ্ছে, একটু দাঁড়াও হ্যাঁ, হ্যাঁ 10 ইয়ার্স, 10 বছর আছে তো সময়টা, যেটা 10 বছর চলবে, তাহলে তোমাকে এটা করতে হবে হচ্ছে, এটা এখানে কোথায় আছে দেখি, পিরিয়ডসটা আছে এটা, পিটিআর, এটা ইন্টু 12, কমা, এবার ইএমআইটা কত ক্যালকুলেট করতে বলছে, পিরিয়ডসটা তো ক্যালকুলেট যেটা হবে সেটা হলো কত, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, প্রিন্সিপাল ভ্যালু C2, মানে এটা আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া করে নিয়ে দেখি, রান করেন ঠিকঠাক। ও তো 2643 টাকা করে পার মান্থ ইএমআই পড়বে। এটা আমি একটু একটু দাঁড়াও, একটা কাজ করি, হ্যাঁ
এটাকে আমি বোঝাচ্ছি, বোঝানোর জন্য তোমাকে এটা এটা দরকার পড়বে। 1 সেকেন্ড দাঁড়াও। এদিকে ভালো মতো লক্ষ্য করো, এখানে ফর্মুলাটা কি অ্যাপ্লাই করেছি দেখো, পিএমটি C3/12 তো। সো C3 মানে হলো, প্রথমটা আমার কি ইন্ডিকেট করছে, C3/12। C3 মানে হলো আমার ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে C3 ডিভাইডেড বাই 12। আর C4 মানে হচ্ছে তোমার কত বছরের জন্য, C4 মানে 12 মাসে ক্যালকুলেট করতে হবে, ইন্টু 12 করলে 12 মাসে 12 মান্থের জন্য। আর টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত, প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে C2 দিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রথমটা কি ইন্ডিকেট করছে, পিরিয়ডসটা তোমার হচ্ছে যে মানে প্রত্যেক মাসে তোমার 10% করে সুদ আছে, মানে 10, সরি মানে ইন্টারেস্ট আছে, মানে তোমার পিরিয়ডসটা হচ্ছে 10 বছরের সময়কাল আর কি, মানে এত সময় ধরে তুমি চালাতে পারবে। মানে তুমি 20 লক্ষ টাকা ব্যাংকের থেকে লোন নিয়েছো, ইন্টারেস্ট দিচ্ছ 10% করে পার মান্থ ইন্টারেস্ট, বলছে তুমি কতদিন দিতে পারবে, 10 বছর দিতে পারবে। তাহলে তোমার পার মান্থ কত করে তোমাকে টাকা ব্যাংকে দিতে হবে, এত টাকা তোমাকে ব্যাংকে দিতে হবে। ইএমআই 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 দিবে, এত টাকা ইএমআই হবে, মানে ইজি মান্থলি বাই 12 মানে হলো তোমার C3টা কোথায় আছে, এটা 12 মানে হচ্ছে 12 মাসের, মানে প্রত্যেক মাসের হিসেব করছে, পার মান্থ হিসেব করা হচ্ছে, সেজন্য তোমার ডিভাইডেড বাই 12, এক এক মাসে কত করে আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এভাবে করা হয়েছে। এটা এটা তোমার অত ইম্পর্টেন্ট, পরীক্ষা অত ইম্পর্টেন্ট না আসেও না, কিন্তু আমি কেন করিয়ে রাখলাম, বাই চান্স দিয়ে দিলে তখন তুমি কি করবে। C4/12 মানে হচ্ছে তোমাকে 12 মাসে 10 বছর ধরে, তোমার তো 10 বছর কি, তোমাকে প্রথমে পার মান্থ হিসাব করতে হবে, তো পার মান্থে কত, মানে প্রত্যেক বছর কত করে আসবে, ইন্টু 12। তুমি আপাতত লিখে রাখো, পরে আমি ভালো মতো বুঝিয়ে দেবো, এটা সামনাসামনি বোঝাতে হবে, এটা এটা তোমার একটা বুঝতে কষ্ট হবে, কারণ এটা এই মানে ফ্রন্ট ছাড়া হবে না, এটা সামনাসামনি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এটা মাইনাস, এটা ইএমআইটা, হ্যাঁ এটা মাইনাস এ দিয়ে, এটা না, এটা ড্যাশের ড্যাশ দিয়ে করেছে, ড্যাশ ড্যাশ। দেখছি 1 সেকেন্ড। এটা ফরম্যাটটা দেখো, নেগেটিভ ফরম্যাট দেখাচ্ছিল, বুঝলে তো? ওকে করো, এবার এবার ঠিক আছে, নেগেটিভ ফরম্যাট সেলটা চেঞ্জ করে দিলাম, ঠিক হয়ে গেল। আর এখান থেকে যেগুলো, এটা পরীক্ষাতে অত ইম্পর্টেন্ট না, অত কিছু আসেও না এক্সেলে, কিন্তু কেন করিয়ে রাখলাম, কারণ এরকম অনেক ধরনের প্রচুর, মানে এক্সেলের ফাংশন যদি আমরা ভাবি, প্রচুর ফাংশন আছে, এভারেজ ফাংশন, মিন ফাংশন, ম্যাক্স ফাংশন, যেগুলো ইম্পর্টেন্ট, সাম ফাংশন, এই প্রত্যেকটা ফাংশনের প্র্যাকটিস করবে। আর দেখবে একটা কোশ্চেন মানে আমি দিয়েছিলাম এখানে, দেখো আমাদের তো মোটামুটি নেক্সট উইকটা তোমার কত তারিখ হচ্ছে, নেক্সট উইকটা হচ্ছে তোমার, তোমাদের নেক্সট উইকের মঙ্গলবার কত তারিখ পড়ছে বলো, 5 তারিখ পড়ছে তো। না 5 তারিখ কি করে হচ্ছে, নেক্সট উইক 5 তারিখ, নেক্সট না না, এই সপ্তাহে কত তারিখ পড়ছে, 28। দেখো আর তো দুটো মোটামুটি অফলাইন ক্লাস হবে, তাই তো, কারণ তারপরে তোমার তো তারপরে সততে পুজো থাকবে, পুজোর সময় তো ক্লাস করানো বন্ধ থাকবে। মানে আমি আমি রুটিনটা বলে দিচ্ছি, দেখো কি আছে, আমি আপাতত রেকর্ডিংটাকে স্টপ করি, হ্যাঁ 1 সেকেন্ড।